দেখো তো স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। জি স্যার। সব ওকে? জি স্যার। এবার দেখো আমাকে দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু অনলাইন ক্লাস ঢাকা উইমেন কলেজ। I am MD Zaman Hussain, Assistant Professor, Department of Economics, Dhaka Women College, Uttara Dhaka. Mobile 01711932925. Email hussainmjaman@gmail.com. পাঠ পরিচিতি আজকে 18/11/2020। অর্থনীতি সম্মান প্রথম বর্ষ। কোর্স শিরোনাম মৌলিক গণিত। কোর্স কোড 212205। লেকচার নাম 7। আজকের পাঠ অধ্যায় 8, অর্থনীতিতে অন্তর্কলনের ব্যবহার, আয় ব্যয় ও মুনাফা। তোমাদের মনে আছে গত ক্লাস আমরা শুরু করছিলাম, কিন্তু আমার নেট চলে গেছে আর ক্লাসটা নিতে পারিনি। ওই ক্লাসটা আমি একটু অন্যভাবে আজকে উপস্থাপন করব। ওইটা বাদ দিয়ে দিয়েছি, নতুন একটা অঙ্ক নিয়ে। এটা 2000 দেখো কোন সালে আসছিল, 18 সালে, এই যেখানে আমি লিখে দিয়েছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে 18 সালের অঙ্কটা আমি এখন করাবো। খুব মনোযোগ দিয়ে শোনো, যেহেতু 18 সালের অঙ্ক, বুঝতেই পারতেছো তোমাদের জন্য এটা অনেক 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 ইম্পর্টেন্ট। আচ্ছা, সমস্যা। চাহিদা অপেক্ষক P = 27 - 0.2 Q এবং মোট ব্যয় অপেক্ষক C = 0.04 Q স্কয়ার প্লাস থ্রাইস Q প্লাস 400। এই হলো আমাদের সমস্যা। কি প্রশ্ন কি করতে? সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন কত? দ্যাট মিন্স কিউর মান বের করতে হবে। লোকসান হলে উৎপাদন চালিয়ে যাবে, এটা একটা খুব ক্রিটিক্যাল প্রশ্ন এবং খুব মূল্যবান প্রশ্ন। এটা অনেকে পারে না। এটা আমি যখন আলোচনা করব তখন বলবো। আচ্ছা শোনো, আলোচনার আগে আমি একটা কথা বলি। আমরা এই যে জুমে ক্লাস শুরু করলাম কেন? আগে তো তোমরা দেখছো যে এইভাবে ক্লাস নিচ্ছি, ঠিক না? তোমরা লাইভে নিতে পারিনি, তোমাদের সাথে আমাদের ইন্টারাকশন হয়। তাহলে আমরা জুমে ক্লাস নেওয়ার উদ্দেশ্য হলো তোমাদের সাথে যাতে আমরা কথা বলতে পারি, তোমরা যাতে তোমাদের সমস্যার কথাগুলি আমাদেরকে জানাইতে পারো। হ্যাঁ, এটা ক্লাসটা অংশগ্রহণমূলক হতে হবে। অংশগ্রহণমূলক বলতে কি বুঝো? আমরা কথা বলবো, টিচাররা কথা বলবো, তোমরা স্টুডেন্টও কথা বলবো, বুঝছো? এটাকে বলে অংশগ্রহণমূলক, পার্টিসিপেন্ট ক্লাস বলে এটা। তাহলে তুমি অংশগ্রহণ করবা, না বুঝলে প্রশ্ন করবা, বুঝলেও বলবা জি স্যার, জি না, এটা এরকম হলো কেন, এটা এরকম হলো কেন। আমরাও প্রশ্ন করি, দেখুন আমি তোমাদের বলি যে বলো বলো এটা কি হলো, কেন হলো, কিভাবে হলো। তাহলে এই জন্যই কিন্তু আমাদের এত কষ্ট। সুতরাং তোমরা যে কোনো প্রশ্ন করতে ভয় পাবা না, কোনো কিছু না, তোমরা আমরা একই। তাহলে আমি এইটা তোমরা সব ক্লাসে, শুধু আমার ক্লাসে না, সব ক্লাসে তোমরা এটা খেয়াল করবে। প্রশ্ন করবা, না বুঝলে বলবা, আমরাও প্রশ্ন করব, তোমরাও প্রশ্ন করবা। 40 মিনিটের ক্লাস, 20 মিনিট তোমাদের জন্য, 20 মিনিট আমাদের জন্য। অর্ধেক তোমরা প্রশ্ন করবা বলবা, আর অর্ধেক আমরা বলবো। শুধু আমরাই বলবো আর তোমরা মুখ বন্ধ করে থাকবে তা কিন্তু না। কথা কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, সবাই মাইক্রোফোন অন করে কথা বল। যে করবা তখন একটা ক্লিক করে কথাটা বলবো। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। দেখো সমাধান ক। এখানে পি এর মানটা দেওয়া আছে, পি এর মানটা দেওয়া আছে, আমরা আর বের করবো। আর মানে কি? আর মোট আর। আর কেন বের করবো? এই যে আমাদের এখানে মুনাফা বলা আছে, মুনাফা বের করতে হলে আমরা জানি আয় থেকে ব্যয় বাদ দিতে হবে। এখানে আমাদের আয় নাই, দেওয়া আছে পি। আমরা জানি পি কে কিউ দ্বারা গুণ করলে, আমার কার্যার দিকে চোখ রাখবা, কার্যাটা যেখানে যায় সেখানে চোখটা রাখবা। তাহলে আর ইজ ইকুয়াল টু পি ইনটু পি, যেহেতু পি এর মান দেওয়া আছে এই জন্য আমরা একটু বের করে নিলাম। আর যদি আর এর মানই দেওয়া থাকতো তাহলে একটু বের করতে হতো না। কি বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ, আর এর মান দেওয়া থাকলে পি ইনটু কিউ আর লিখতে হতো না, ডাইরেক্ট আমরা লিখতাম আর ইজ ইকুয়াল টু। এরপরে একটা অঙ্ক আমি তোমাদের দিয়েছি, এটা ইয়ার জন্য, মূল্যায়নের জন্য। ওইটাতে এখানে দেওয়া আছে আর, এখানে পি না দিয়ে আর দেওয়া,
আর থাকলে আরো সহজ, এটা আর বের করতে হবে না। যাই হোক, তাহলে যেহেতু আমাদের আর দেওয়া নাই, পি দেওয়া আছে, এই জন্য আর বের করবো পি ইন্টু কিউ। পি এর মানটা টোটাল বসাইছি, দেখো 27 মাইনাস 0.2 কিউ ইন্টু কিউ, কিউ তো কিউ, এই কিউতে এটারে গুণ করো, গুণ করলে কত হয় 27 কিউ মাইনাস 0.2 কিউ, কিউ গুণ করলে হয় কিউ স্কয়ার। এটা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। তাহলে আমরা নেক্সট পেজে যাচ্ছি, অর্থাৎ আমরা এখান থেকে টি আর বা আর বের করে নিলাম, টি আর বা আর বের করে নিলাম। আচ্ছা, এখন দেখো আমরা জানি মুনাফা সমান পাই, মুনাফা পাই সমান সমান আর মাইনাস, তাহলে আর এর মান আমি যে একটু বসাইলাম, দেখো এটা হলো আর এর মান 27 কিউ মাইনাস 0.2 কিউ স্কয়ার মাইনাস এইটুকু হলো সি এর মান। সি এর মানটারে প্রত্যেকটা প্লাস আছে, দেখো এখানে আমি মাইনাস দিয়ে গুণ করছি, এই কারণে প্রত্যেকটা মাইনাস হয়ে গেছে। আমি আবার একটু দেখাই এখানে গিয়ে, এই দেখো সি এর মানে প্রত্যেকটা কি আছে, প্লাস আছে না, দেখো এখানে প্লাস আছে, এখানেও প্লাস আছে, এখানেও প্লাস, কিন্তু আমি ওখানে কি লিখছি দেখো, এই দেখো সি এর মান হলো এটা, প্রত্যেকটাতে মাইনাস। মাইনাস কেন হলো, এই যে সি এর মানটাকে এই মাইনাস দ্বারা গুণ করে দিল, তাহলে এই টোটালটা এখন হয়ে গেল পাই আর মাইনাস সি। আর মাইনাস সি এখন যোগ বিয়োগ করো, এখানে আছে 27 কিউ, আর কিউ কোথায় আছে দেখো, এই যে এখানে একটা কিউ আছে, কত হয়, এটা আছে প্লাসের, এটা আছে মাইনাসের। 27 কিউ থেকে মাইনাস 3 কিউ গেলে কত থাকে, 24 কিউ থাকে না, 4 কিউ। হ্যাঁ, মাইনাস স্কয়ার কয়টা আছে দেখো, এই দুইটা আছে, এখানে আছে 20, এটা এখানে আছে 20, এখানে আছে 0 পয়েন্টের পরে 04, তাহলে এটা দুইটা মিললে হবে 0.25, যোগ করে দেখো 20 পয়সা আর 4 পয়সা 24 পয়সা হয় না, দশমিক থাকলে এটা পয়সা বলে, 0.24 হয়। হ্যাঁ, তাই দুইটাই যেহেতু মাইনাস, দুইটাই মাইনাস, এজন্য মাইনাস, এইটার এটা যোগ করলে হয় 24.24 কিউ স্কয়ার। আর কিউ তো গেলই, তাহলে কিউ স্কয়ার গেল, কিউ গেল, আর হইলো কি এই মাইনাস 400। এই হলো মুনাফা অপেক্ষক। তাহলে মুনাফা অপেক্ষক হয়ে গেল। আমাদেরকে বলছে সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন কত। তাহলে মুনাফা সর্বোচ্চকরণের প্রথম শর্ত কি, এই মুনাফাকে ডিফারেন্সিয়েশন করে আমরা জিরো ধরব। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করো, এই যে আমি লিখছি ডি পাই বাই ডি কিউ। আচ্ছা, একজন এখানে বলো ডেল হলো না কেন, ডি হলো কেন? কোন কোন অঙ্কতে আমরা ডেল কিউ বাই ডেল, ডেল পাই বাই ডেল কিউ দিয়ে করি, এখানে ডেল না হইয়া ডি হলো কেন, কে বলতে পারো, কে বলবা বলো? ডিফারেন্সিয়েশন তাই। ডিফারেন্সিয়েশন তো ডেলও দেখতে পারতাম, আমি ডেল না লিখে ডি লিখলাম কেন? ডেল কখন হয়, ডেল কখন হয় আর ডি কখন হয়? উপযোগের অঙ্কে সব আমরা ডেল লিখছি না, উপযোগের অঙ্কে সব ডেল লিখছি না আগের আগের চ্যাপ্টার গুলিতে, জি স্যার। এখন ডি লিখলাম কেন? আচ্ছা, আমি বলে দিই, দেখো সময় নষ্ট না করে আমি বলে, যেহেতু পারলা না তোমরা, ফেল করলা কিন্তু। এখানে কয়টা চলক আছে এই অপেক্ষকে, চলক কয়টা? একটা। একটা চলক, কিউ। কিউ 100 জায়গায় থাকুক, চলক তো একটাই, এখানে কিউ আছে, এখানে কিউ আছে, চলক একটাই। তাহলে এক চলক বিশিষ্ট অপেক্ষকে ডেল না হইয়া ডি হয়। আর যদি দুইটা চলক থাকতো, একটা কিউ ওয়ান একটা কিউ টু, তখন আমি কিউ ওয়ান এর সাপেক্ষে যখন করতাম তখন ডেল লিখতাম, কিউ টুর সাপেক্ষে যখন করতাম ডেল লিখতাম। ক্লিয়ার কথা? কখন ডেল লিখবো আর কখন ডি লিখবো বলো? যখন একটা চলক থাকবে তখন ডি লিখবো, আর যখন দুটো চলক থাকবে তখন ডেল হ্যাঁ, লিখবো। যখন একাধিক চলক থাকবে তখন যেটার সাপেক্ষে করব ওইটাকে করব, তখন ডি না লিখে ডেল লিখবো। এটাকে আংশিক অন্তর্কলন বলে। আংশিক মানে কি, দুইটা আছে একটা সাপেক্ষে করতে হবে, এটাকে বলে আংশিক। ক্লিয়ার? দুইটা আছে একটা সাপেক্ষে করতে হবে, তখন হবে আংশিক। আর এখানে কিন্তু আংশিক না, এখানে একটা আছে একটা সাপেক্ষে করবো, এই জন্য এখানে ডেল না হয়ে ডি হবে। যাই হোক, এই 24 কিউ কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি কত হয় বলো? ডাইরেক্ট করে দিছি কিন্তু, 24 কিউ কিউ করলে কত হয়? 24 হয়। 24 হয়, এই যে দেখো, হ্যাঁ এই যে 24 লিখছি, মাইনাস এই মাইনাস কিউ স্কয়ারের এই 2 সামনে আসবে, তাহলে 0.424 কে 2 দিয়ে গুণ করলে 0.48, ঠিক আছে, 24 দুগুণে 48, আর এই পাওয়ার 1 মাইনাস হবে, তাহলে হবে কিউ। আর এই 400 এর ডিফারেন্সিয়েশন করলে কত হবে? 0। কত? 400 কে ডিফারেন্সিয়েশন করলে 0, 0 আর লিখি না, সমান সমান 0, এটা এই 0 কোথা থেকে আসলো? মুনমুন, তুমি আমাকে শুনতে পাচ্ছো মুনমুন?
মনমন কি আছো? প্রশ্ন করি আমি, আছো? নাফিসা আছো? নাফিসা জি স্যার। বলো, এই এই জিরোটা কোত্থেকে আসলো? এই জিরোটা সমান সমান জিরোটা সমীকরণের জিরো স্যার। সমীকরণ না, সূত্রের জিরো। প্রথম শর্ত কি? ফার্স্ট অর্ডার করে জিরো ধরতে হবে না? জি এই যে আমরা লিখলাম মুনাফা সর্বোচ্চকরণের প্রথম শর্ত মতে যে কোনো সর্বোচ্চকরণ, যে কোনো ম্যাক্সিমাইজেশন, এটা সূত্র হবে কি? ডিফারেন্সিয়েশন করে সমান সমান কি ধরতে হবে? শূন্য। শূন্য ধরতে হবে, এটা হলো শূন্য। আর এই 400 শূন্য কিন্তু আমরা লিখি নাই, এই 400 কে ডিফারেন্সিয়েশন করলে যে জিরো হয় সেটা লিখি নাই। তাহলে আমরা এই 24 কিউবে, একটা বন্ধ করো, তুমি মাইক্রোফোন বন্ধ করো। হ্যাঁ, এই 24 কিউকে করলে হয় 24 মাইনাস, এইটারে করলে হয় 0.48 কিউ, 400 কে করলে হয় জিরো, সেটা লিখি নাই, সমান সমান জিরো, এটা হলো সূত্রের। এখন এখান থেকে আমি যদি এটার মান বের করি, যেটাতে কিউ আছে এটা এদিকে রাখলাম, ওইটা ওদিকে নিয়ে গেলাম মাইনাস করে, দুই দিকের মাইনাস বাদ, তাহলে কিউ ইজ ইকুয়াল টু 24 এর 0.48 দ্বারা ভাগ করলে 50 হয়। ক্যালকুলেটর দিয়ে করে দেখো, তাহলে আমরা কিউর মান পেয়ে গেলাম। দেখো কিউর মান পেয়ে গেছি না? মোটামুটি অঙ্ক তোমার শেষ। এটুকু যদি করো কিছু নাম্বার দিবে দয়া করে, যেহেতু এটুকু করতে পারো। এখন আমরা সেকেন্ড অর্ডার করবো। এইটুকু বুঝছো কিনা সবাই বলো, যে 7 জন আছে 7 জন সবাই বলো। জি স্যার। আবার আরেকজনে বলো। আর যে না জি স্যার। আচ্ছা, যে না বুঝলো সে বলো, যদি কেউ না বুঝে থাকো সে বলো। এমন কেউ আছো যে বুঝে নাই? আচ্ছা, তাহলে আমরা ধরে নিলাম সবাই বুঝছে। আমরা নেক্সট পেজে চলে যাই। দেখো এখন আমরা দ্বিতীয় শর্ত করতে, মুনাফা সর্বোচ্চকরণের দ্বিতীয়, এই দ্বিতীয় শর্তটারে ইংরেজিতে কি বলে? পূর্ণিমা বলো, সেকেন্ড অর্ডারটারে কি বলে? হ্যাঁ, সেকেন্ড অর্ডারে কি বলে? অর্থনীতির ভাষায় কি বলে? মুনাফা সর্বোচ্চকরণের কয়টা শর্ত? দুইটা না? প্রথম শর্তরে বলে প্রয়োজনীয় শর্ত, নেসেসারি কন্ডিশন। দ্বিতীয় শর্তরে কি বলে? পর্যাপ্ত শর্ত, সাফিসিয়েন্ট কন্ডিশন। হ্যাঁ, পর্যাপ্ত শর্ত লিখলেও হবে। তুমি যদি বলো মুনাফা সর্বোচ্চকরণের পর্যাপ্ত শর্ত, ইংলিশে যদি বলো সাফিসিয়েন্ট কন্ডিশন, তাও হবে। তাহলে প্রথম শর্তটাকে বলে কি? নেসেসারি কন্ডিশন, প্রয়োজনীয় শর্ত। আর এটাকে বলে সেকেন্ডারি শর্ত, দ্বিতীয় শর্ত বা পর্যাপ্ত শর্ত, যা বলো, যাই হোক। তাহলে ডি স্কোয়ার পাই বাই ডি কিউ স্কোয়ার, ওই যে 24 মাইনাস 48 কিউ, এইটাকে এখন আমরা ডিফারেন্সিয়েশন, যে দেখো এখানে লিখে রাখছি, যেহেতু পৃষ্ঠা চেঞ্জ হয়েছে এখানে আমি লিখে রাখছি। এইটাকে ডিফারেন্সিয়েশন করলে কত হয়? এই 24 কে ডিফারেন্সিয়েশন করলে কত হয়? জিরো হয়। হ্যাঁ, মাইনাস, এইটাকে জিরো করলে এই 0.048 হয়। ঠিক আছে, 24 এর করলে হয় জিরো, এটাকে করলে হয় মাইনাস 0.48, মাইনাস 0.48। এটা কি পজিটিভ না নেগেটিভ? মানটা নেগেটিভ, এই জন্য আমি লেস দেন জিরো লিখেছি। তাহলে নেগেটিভ হলে আমরা লেস দেন, তাহলে আমরা যেহেতু সেকেন্ড অর্ডার নেগেটিভ, আমরা তো জানি যে কোনো অঙ্কের, নরমাল অঙ্কের সেকেন্ড অর্ডার যদি নেগেটিভ হয় তাহলে কি হয়? সর্বোচ্চ। তাহলে আমরা বুঝে গেলাম এখানে মুনাফা সর্বোচ্চ হবে। এই যে মন্তব্য লিখছি, যেহেতু কিউ ইজ ইকুয়াল টু 50 হলে, কিউর মান কিন্তু 50 পেয়েছি, হলে ডি স্কোয়ার পাই বাই ডি কিউ স্কোয়ার লেস দেন জিরো, তাই সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন স্তর কিউ ইজ ইকুয়াল টু 50। এই হলো ক অংশ শেষ। আমাদের এটুকু যদি পারো 5 নম্বর, 5-এ 5 পেয়ে গেছো, একও কম দিবে না স্যার, 5-এ 5 দিয়ে। এটা কিন্তু 18 সালে আসে, তোমাদের জন্য কত ইম্পর্টেন্ট চিন্তা করো। 18 সালের প্রশ্ন 20 সালে আসবে, এটা স্বাভাবিক। এটা না আসলে এটার মতোই আসবে, এটা এই জাতীয়ই আসবে, হয়তো এই 24 দিবে না, 48 দিবে না, অন্য কিছু দিবে, কিন্তু এই জাতীয় অঙ্ক আসার সম্ভাবনা একদম 90%। তাহলে এই পর্যন্ত বুঝছো কিনা বলো? এটুকু আমরা করলাম কেন? এটুকু করলাম কেন? কি জন্য করলাম? একটু 50টা আগেই পেয়ে গেছি, বলো এটুকু কেন করলাম? মুনাফা সর্বোচ্চ হবে কিনা, কোন স্তরে সর্বোচ্চ হবে, হ্যাঁ, সর্বোচ্চ হবে কিনা, সেকেন্ড অর্ডার সাফিসিয়েন্ট কন্ডিশন, ওটা হলো প্রয়োজনীয়, এটা হলো পর্যাপ্ত, এটাই আসল। ওইটা দিয়ে শুধু কিউর মান বের করা, ওখান দিয়ে মুনাফা সর্বোচ্চ নাও হতে পারে। ওইটা কনফার্ম হওয়ার জন্য আমরা পর্যাপ্ত শর্তটা বা দ্বিতীয় শর্তটা বা সাফিসিয়েন্ট কন্ডিশনটা আমরা পরীক্ষা করলাম, যাচাই করলাম, টেস্ট করলাম। সেকেন্ড অর্ডার যদি টেস্টে টিকে যায় তাহলে আমরা বুঝবো যে ওই 50 মানটা যে পেলাম ওইটা ওই মানেই মুনাফা সর্বোচ্চ। আর এটা যদি না হতো, এখানে যদি নেগেটিভ না হয়ে পজিটিভ হতো অথবা শূন্য হতো, তাহলে আমরা এখানে কি মন্তব্য করতাম?
যে উক্ত মানে মুনাফা সর্বোচ্চ হবে না। ক্লিয়ার? এরকম হতে পারে, তোমাকে টেস্ট করার জন্য বলতে পারে। হ্যাঁ, তোমাকে টেস্ট করার জন্য বলতে পারে যে এই মানে মুনাফা সর্বোচ্চ হবে কি, তখন তুমি দেখবা নেগেটিভ কিনা। যেহেতু নেগেটিভ তাই মুনাফা সর্বোচ্চ হবে। পজিটিভ হলে মুনাফা সর্বোচ্চ হবে না, শূন্য হলো মুনাফা সর্বোচ্চ হবে। তাহলে আমরা মোটামুটি প্রথম অংশটা অংশটা করে ফেললাম। এই অঙ্কটা আসার সম্ভাবনা খুব বেশি। খুব মনোযোগ দিয়ে বারবার করবা। যে কোনো একটা অঙ্ক করলে হাজার অঙ্ক করা যায়। প্রথম আমি টিআর থেকে টিসি বাদ দিব, অর্থাৎ আর থেকে সি বাদ দিয়ে মুনাফা প্রস্তুত বের করবো। সেটারে ডিফারেন্সিয়েশন করে জিরো ধরবো। জিরো ধরে আমি কিউর মান পেয়ে যাবো। কিউ থাকলে কিউ, এক্স থাকলে এক্স মান পেয়ে গেলাম। সেকেন্ড অর্ডার করে দেখবো এটা নেগেটিভ হলো কিনা। যদি নেগেটিভ হয় তাহলে বুঝবো মুনাফা সর্বোচ্চ হয়েছে। আর যদি পজিটিভ হয় বা শূন্য হয় তাহলে বলবো মুনাফা সর্বোচ্চ হয়নি, এই মানে মুনাফা সর্বোচ্চ হবে না। আচ্ছা, যাই হোক, এখন আমরা দেখো খ নম্বরে চলে যাচ্ছি। খ নম্বরে তোমাকে কি বলছে আমি একটু আবার প্রশ্নে যাই। তো প্রথম যাই, তোমরা দেখো। এই যে দেখো এখানে বলছে, এটা না, এই যে দেখো, লোকসান হলে উৎপাদন চালিয়ে যাবে কি? লোকসান হলে উৎপাদন, অর্থাৎ লস হচ্ছে একজন কারবারি, তাহলে সে কি উৎপাদন করবে কিনা, এই প্রশ্ন করো। এই প্রশ্নটা মনে রাখো। প্রশ্নটা কি? লোকসান হলে উৎপাদন চালিয়ে যাবে কি? হ্যাঁ, লোকসান না হয়ে আরেকটা কথা বলতে পারতো, কি বলতে পারতো বলো তো? ক্ষতি। ক্ষতি। হ্যাঁ, মাইক্রো ইকোনমিক্সে তোমরা পড়তো, কখন একজন উৎপাদনকারী ক্ষতি স্বীকার করে উৎপাদন চালিয়ে যায়, এমন প্রশ্ন আছে না? ফার্মের উৎপাদন চালিয়ে যাবে। হ্যাঁ, এরকম হ্যাঁ, প্রশ্ন আছে। হ্যাঁ, এটা একচেটিয়া বাজারে বা পূর্ণ উদ্যমমূলক বাজারে ক্ষতি হলে উৎপাদন চালায় যাবে, এরকম একটা ঘটনা আছে। সেটি আমরা এখন অঙ্ক করতেছি। দেখো আমরা কত এক্সপার্ট, যেটা আমরা থিওরিতে পড়ছি সেটা আমরা অঙ্ক দিয়ে এখন প্রমাণ করতেছি। তাহলে এটা মনে রাখো, লোকসান হলেও সে উৎপাদন চালিয়ে যাবে কিনা এটা আমাদের কাছে প্রশ্ন। এখন আমরা কি করব দেখো। এই খ, প্রথম তুমি এবিসি বের করবা, এই জাতীয় অঙ্কের এবিসি বের করবা। এবিসি কিভাবে বের করবা? তুমি যে তোমার যে সি আছে, সি আছে না, সি এর অপেক্ষকটা সি দেওয়া আছে না তোমার সি, এই সি এর অপেক্ষকটাতে যেটাতে চলক আছে, দেখো সি এর অপেক্ষক ছিল আমার এই যে এইটা ছিল 0.04 কিউ স্কয়ার প্লাস 30 কিউ, আর এটা কি ছিল? কি ছিল? মাইনাস 400 প্লাস 400 ছিল। যেটাতে কিউ, হ্যাঁ যেটাতে কিউ থাকে, কিউ ওয়ালা যেটা চলক থাকে, এই চলক ওলাটাকে ওই চলক দিয়ে ভাগ করব। কথাটা বলো, এবিসি বের করব কিভাবে আমরা? টিবিসি বাই কিউ। টিবিসি মানে কি? টোটাল ভেরিয়েবল কস্ট। এই সিতে যেইটুকের মধ্যে চলক থাকবে সেইটুককে ভাগ দিব কি দিয়া? কিউ দিয়া। তাহলে আমরা এবিসি পাবো। আর ভাগ না দিলে যেটা, সেটার নাম কি? টিবিসি। এইটুক কি? এই যে দেখো, এই ব্র্যাকেটের ভিতরে টুক কি? টিবিসি। এটাকে ভাগ করলাম কি দিয়ে? এবিসি। কিউ দিয়া, হয়ে গেল কি? কিউ দিয়ে এবিসি। এবিসি সমান সমান টিবিসি বাই কিউ। এগুলি কুইজে আসতে পারে। এবিসি সমান সমান কি? টিবিসি বাই কিউ। আচ্ছা, তাহলে টিবিসির মান হলো এটা। টিবিসি কোনটা? যেটাতে কিউ থাকবে। সি এর খরচ অপেক্ষকে যেটাতে চলক থাকবে সেটা হলো আমার টিবিসি। ওই টিবিসি কে কিউ দিয়ে ভাগ করব, উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করব। ভাগ করলে পাওয়া যাবে আমার এবিসি। এবিসি দ্বারা কি বোঝায়? এভারেজ ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট হলো যেই কস্টটা পরিবর্তনশীল। উৎপাদন বাড়লে খরচটা বাড়ে, উৎপাদন কমলে খরচটা কমে, এমন ব্যয়কে বলে পরিবর্তনশীল ব্যয়। তাহলে এভারেজ বলতে আমরা কি বুঝি? একটা দ্রব্যের জন্য এভারেজ কস্ট কত? হ্যাঁ, গড় খরচ কত। একটা দ্রব্যের জন্য এভারেজ কস্ট কত? এভারেজ কস্ট তো আমরা বুঝলাম গড় প্রতিটার জন্য। আর ভেরিয়েবল কস্ট বলতে কি বোঝায়? আরেকজনে বলো তো তোমরা, আরেকজন স্টুডেন্ট বলো, ভেরিয়েবল কস্ট বলতে আমরা কি বুঝি? ভেরিয়েবল কস্ট পরিবর্তনশীল কর। হ্যাঁ, বুঝলাম, পরিবর্তনশীল খরচ। এটা বাস্তবতা বলো, অর্থনীতির ভাষায় বলো, কোন খরচটাকে আমরা ভেরিয়েবল বলবো? যেমন যেটা সবসময় পরিবর্তন হয়, যেমন কারেন্টের বিল হতে পারে। আমি বলি, উৎপাদন পরিবর্তন হলে যেই খরচও পরিবর্তন হয়। উৎপাদন বাড়লে খরচ বাড়ে, উৎপাদন কমলে খরচ কমে, এমন ব্যয়কে কি বলে? পরিবর্তনশীল ব্যয়। আর কিছু ব্যয় আছে যেটা উৎপাদন বাড়ুক না বাড়ুক খরচের কোনো পরিবর্তন হয় না। যেমন বাড়ি ভাড়া। বাড়ি ভাড়া বা ফ্যাক্টরি ভাড়া নিচ্ছ তুমি 1 লাখ টাকা দিয়ে, উৎপাদন করলেও 1 লাখ দিতে হবে, না করলেও 1 লাখ দিতে হবে। এটার নাম কি? ফিক্সড কস্ট। এটার নাম কি? এটা হচ্ছে ফিক্সড কস্ট। আর ভেরিয়েবল কস্ট কোনটা? যেমন কাঁচামালের খরচ। তুমি মনে করো বই ছাপাইতেছো, বই যত বেশি ছাপাবা কাগজ তত বেশি কিনতে হবে, কাগজের খরচ হলো ভেরিয়েবল কস্ট। লেবারের খরচ হলো ভেরিয়েবল কস্ট। বেশি যদি ছাপাও বেশি লেবার নিতে হবে, কম কাজ করলে কম লেবার নিতে হবে। এটা কি ভেরিয়েবল না?
পরিবর্তনশীল। উৎপাদন পরিবর্তনের সাথে যেই ধরনের ব্যয়টা পরিবর্তন হয় সেটাকে বলে পরিবর্তনশীল ব্যয়, আর যে ব্যয়টা পরিবর্তন হয় না তাকে বলে স্থির ব্যয়। যাই হোক, তাহলে আমরা টিবিসি কে কিউ দ্বারা ভাগ করে এবিসি পেয়ে গেলাম। এবিসি পেলাম কত, দেখো 5, কিছুই করি নাই, শুধু এখানে কিউর মানটা 50 বসাইছি, কিউ দিয়ে ভাগ করছি, কিউ দিয়ে ভাগ করলে এখানে একটা কিউ চলে যাবে, এখানে একটা কিউ চলে যাবে, কত থাকে, এটা থাকে, এই যে এটা থাকে, এখানে এই কিউর জায়গায় 50 বসাই দিলাম, প্লাস 3 যোগ বিয়োগ করে হচ্ছে আমাদের 5, তাহলে এবিসি পেলাম 5। আচ্ছা, এখন উৎপাদন করবে কি করবে না সেটা জানার জন্য আমার দ্রব্যটার দাম বের করতে হবে, দাম, প্রাইস বের করতে হবে। তাহলে প্রাইস দেওয়া ছিল 27 মাইনাস 0.2 কিউ। মূল অঙ্কে গিয়ে দেখো, পি এর মান কত ছিল, কত, 27 মাইনাস 0.2 কিউ। কিউর মান পেলাম কত আমরা, 50, এই 50 বসাই দিয়ে আমরা পেলাম 17। তাহলে দ্রব্যটার দাম কত, 17। দ্রব্যটার দাম কত, 17 টাকা। আর এবিসি বেশি কত, এবিসি কত পেলাম, এবিসি কত পেলাম, 5, এই যে কাজ নাচতেছে, তাহলে দাম হলো 17 টাকা আর এবিসি হলো 5 টাকা। আমরা ওখানে পড়েছি দাম যদি এবিসির বেশি থাকে, দেখো দাম বেশি না এবিসি বেশি, এখানে তাড়াতাড়ি বলো, সময় তো পাস হয়ে যাচ্ছে। দাম বেশি না, দাম বেশি, এই যে দাম বেশি, দেখো আমি লিখছি পি ইজ গ্রেটার দেন এবিসি, 17 টাকা অবশ্যই 5 টাকার চেয়ে বেশি নাকি? আর কেউ কথা বলো না কেন, তোমরা সবাই যে চুপ করে বসে আছো। তাইলে 17 অবশ্যই 5 এর চেয়ে বড়, 17 ইজ গ্রেটার দেন 5, পি ইজ গ্রেটার দেন এবিসি, তাই লোকসান হলে উৎপাদন চালিয়ে যায়। আমরা জানি যদি দামটা এবিসির চেয়ে বেশি হয় তাহলে সে উৎপাদন করবে, দামটা যদি এবিসির চেয়ে কম হয় তাহলে সে উৎপাদন করবে না। আর দাম আর এবিসি যদি সমান হয় তাহলে সে কি করবে বলো তাড়াতাড়ি, সময় শেষ কিন্তু, তাড়াতাড়ি বলো। দাম আর এবিসি সমান হলে কি হবে, সেটার কি বলে, এটার একটা নাম আছে কিন্তু, মাইক্রোইকোনমিক্সে পড়ছো। এত ইম্পর্টেন্ট একটা জিনিস না, দাম আর এবিসি যদি সমান হয় সেইখানে সেই পয়েন্টটার নাম কি, একটা পয়েন্ট পড়ছো তোমরা, শাটডাউন পয়েন্ট, উৎপাদন বন্ধের বিন্দু। হ্যাঁ, শাটডাউন পয়েন্ট। শাটডাউন পয়েন্টে কি হয়, পি ইজ ইকুয়াল টু এবিসি হয়, পি ইজ ইকুয়াল টু এবিসি, যেখানে সেই বিন্দুটাকে বলে শাটডাউন পয়েন্ট, উৎপাদন বন্ধের বিন্দু। এর নিচে দাম গেলে উৎপাদন বন্ধ করে দেয়, এর উপরে দাম গেলে উৎপাদন চালিয়ে যায়। আর ওই বিন্দুতে গেলে কি হয়, উৎপাদন সে করলেও যা ক্ষতি হবে, না করলেও সেই ক্ষতি হবে। কষ্টই পড়া, উৎপাদন করলেও যা ক্ষতি হবে, না করলেও তা ক্ষতি হবে, এই পয়েন্টটাকে বলে শাটডাউন পয়েন্ট। এর নিচে যদি দাম চলে যায় সে বন্ধ করে দিবে, এর উপরে যদি দাম চলে যায় উৎপাদন চালিয়ে যাবে। আর ওই বিন্দুতে সে চালাইতেও পারে, নাও চালাইতেও, চালাইলেও যে ক্ষতি, না বন্ধ করলেও একই ক্ষতি, এই জন্য এটাকে বলে শাটডাউন পয়েন্ট। বুঝছেন আপনারা সবাই? হ্যাঁ বলো। টিবিসি বাই কিউর ওখানে কিউ আর কিউটাতে কাটাকাটি যায় 0.04 কিউ স্কয়ার থেকে যায় না? হ্যাঁ, এখানে 0.04 কিউ স্কয়ারটা নিচে লাইনে থেকে যায় না? কিউ স্কয়ার লগে একটা গেছে আরেকটা রইছে, কিউ স্কয়ার মানে দুইটা না, কিউ দুইটা কিউ না, এখানে একটা কিউর সাথে একটা চলে গেল, এখানে যে কিউ চলে গেছে শুধু 3 হইছে, ঠিক আছে? একটা কিউ, এখানে কয়টা কিউ, দুইটা কিউ, একটা কিউ লগে একটা কাটা গেছে, আরেকটা রইলো একটা কিউ। হ্যাঁ, আর প্লাস এখানে কয়টা কিউ, একটা কিউ, একটা কিউর সাথে একটা কাটা গেছে, যে কিউ নাই এখানে। তুমি আলাদা আলাদা করে প্রত্যেকটা নিচে কিউ দিয়ে দিয়ে কাটতে দেখবে, এটা নিচে একটা কিউ দিবা, প্লাস এটা নিচে আরেকটা কিউ দিবা, কাটাকাটি করার পরে দেখবে এটা। আচ্ছা, তাহলে আমরা একটু আরো একটা ইম্পর্টেন্ট কথা আছে আমাদের, সেখানে চলে যাচ্ছি। অঙ্কটা কিন্তু 99% ইম্পর্টেন্ট, এর চেয়ে আমি আজকে কিছু বলতে পারবো না, তোমাদের বলতে পারবো, শুধু আমি বলে দিলাম যে এটা 99% ইম্পর্টেন্ট, এটারে গুরুত্ব দিয়ে পড়ালেখা করবো। যেহেতু তোমাদের সাথে আমাদের ফিজিক্যালি কোনো, এখন মনে করো দেখা, চোখে চোখে দেখা হচ্ছে না, কলেজে ফিজিক্যালি দেখা হচ্ছে না, এই আমাদের এই মেসেজটাই তোমাদের জন্য যথেষ্ট। সবাই এই অঙ্কটা গুরুত্ব সহকারে, এই অঙ্কটা না, আমার বইয়ে সব অঙ্ক সালগুলি লেখা, ওই সালগুলি দেখে 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 2-3টা অঙ্ক করো, বুঝো। অঙ্ক হলো বুঝার জিনিস, এটা মুখস্থ করার জিনিস, বুঝে বুঝে করো। আচ্ছা, এখন আমরা চলে আসলাম ফাইনালে, এই কথাটা মনোযোগ দাও। মূল্যায়ন, তোমাদেরকে, আমাদের তো পরীক্ষা নিতে পারতেছি না, কলেজ যাই না, এই জন্য আমরা এটা তোমরা পাঠাই দিবা করে,
এটার উপর মূল্যায়ন করে নাম্বার দেব। একই অঙ্ক আমি দিচ্ছি, দেখো এটা 2017 সালের অঙ্ক। চাহিদা অপেক্ষক পি ইজ ইকুয়াল টু একই জিনিস, দেখো সেম, এটা আরো সহজ, এখানে পয়েন্ট ছিল এখানে পয়েন্ট, এখানে টিসি দেওয়া আছে, আগেরটা ছিল সি এখানে আছে টিসি, এই পার্থক্য। সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন কত, এইটা তো সহজ, কিউর মান বের করবা। সর্বোচ্চ মুনাফা কত, এটার জন্য কি করবা বল, কিউর মানটা কোথায় বসাই দিবা, ক্ষতে কিউর মান তো ওই যে মুনাফা অপেক্ষকে বসাও, পাইয়ের মধ্যে বসাতে হবে। হ্যাঁ পায়ের মধ্যে, অর্থাৎ ওই যে টিআর মাইনাস টিসি দিয়া যোগ বিয়োগ করে যেটা পেলা সেইখানে তুমি এই কিউর মানটা বসাই দিবে, যেটা পাও, তাহলে সর্বোচ্চ মুনাফার পরিমাণ হয়ে গেছে। এটা 2017 সালে আসছে। তাহলে এই দুইটা অঙ্ক যদি করো, আর আমি প্রথম দিন যে একটা অঙ্ক করাইছিলাম ওই অঙ্কটা এই তিনটা অঙ্ক করলে তোমার এই মুনাফা সংক্রান্ত অঙ্ক তোমার আমার মনে হয় আসতে পারবে নাকি। আজকে যেটা করাইলাম যে উৎপাদন পর্বে কি চালিয়ে যাবে ওইটা একটু কঠিন, আর বাকিগুলি তো একদম সব। এটা তো আজকে করাইলাম, পায়ের মান বের করবা টিআর মাইনাস টিসি দিয়া, সেখানে ফার্স্ট অর্ডার করে 0 0 কিউর মান পাবা, সেকেন্ড অর্ডার করে দেখবা নেগেটিভ হলো কিনা, শেষ। খ দিয়া লিখবা। আমরা কি এখানে আর টিআর বের করার সময় কি স্যার পি এর সাথে টিসি টা গুণ করব? হ্যাঁ, পি এর সাথে কিউ গুণ করে টিআর বের করবা, আজকেরটার মধ্যে পি দেওয়া আছে না, পি যেহেতু দেওয়া আছে টিআর বের করতে হবে। হ্যাঁ এখানে টিআর লিখবা যেহেতু টিসি আছে, দেখো এই জন্য আমি টিসি দিয়েছি, সিও দিতে পারতাম, টিসি দিয়েছি যেহেতু এটার সাথে মিল রেখে তুমি এখানে টিআর বের করবা, টিআর একটু লিখবা, আমরা জানি টিআর ইজ ইকুয়াল টু পি ইনটু কিউ, একই কথা। এখানে কত হবে, 177 কিউ মাইনাস কিউ, কিউ হয়ে যাবে তখন কিউ দিয়ে গুণ করলে নাকি। তারপরে টিআর থেকে টিসি বাদ দিবা, বাদ দিয়া তুমি পায়ের মান বের করবা, ওই পায়ের মানের ডিফারেন্সিয়েশন করে 0 ধরে কিউর মান বের করবা, সেকেন্ড অর্ডার করে নেগেটিভ দেবে। আর এটার সময় কোনো কাজ নাই, শুধু পায়ের মানটা লিখে ওখানে কিউ যত জায়গায় আছে তত জায়গায় যদি 50 পাও 50 বসাবা, 2 পাইলে 2 বসাইবা, 1 পাইলে 1 বসাইবা, দুইটা মান পাইছিলে দুইটাই বসাইবা, যদি একটাই পাবা এখান থেকে একটাই পাবা। আচ্ছা যাই হোক, এখানে কথা বাড়াবাড়ি করি না, এখানে লিখছি উত্তর লিখে হোয়াটসঅ্যাপে পাঠাও। তোমাদের কারো যদি হোয়াটসঅ্যাপে সমস্যা হয় আমাকে বলবে, স্যার আমি হোয়াটসঅ্যাপে পাঠাইতে পারতেছি না, আমি কিসে পাঠাবো, তাহলে তুমি আমার ইমেলে পাঠাইতে পারো, হোসাইন এম জামান, ওই যে ইমেল নাম্বার প্রথম পেজে দেওয়া আছে না, এই জন্য কিন্তু আমি একটা ইমেলটা পড়ছি, কোনোদিন আমি কিন্তু পড়ি না, আজকে পড়ছি না, খেয়াল করছো জি স্যার। কেন জি পড়লাম, স্যার। এটা মনে করাই দিলাম যে অনেকে বলে স্যার আমি কোথায় পাবো আপনার ইমেল নাম্বার, ওই প্রথম পেজে আমাদের ইমেল সব দেওয়া আছে, টেলিফোন নম্বর দেওয়া আছে, আর মেসেঞ্জার তো তোমরা জানোই, তাহলে আর কি, চারটা অপশন, চারটাই তোমাদের কাছে আছে নাকি কথা বলা, হোয়াটসঅ্যাপে কথা বলতে পারো, জি স্যার। মেসেঞ্জারে কথা বলতে পারো, নরমাল মোবাইলে কথা বলতে পারো, জিমেইলে তুমি যে কোনো মেসেজ দিতে পারো, তাহলে চারটা অপশনে তুমি যে কোনোটাই আমার সাথে যোগাযোগ করো। তাহলে এটা সুন্দর করে এক পেজে লেখো, তোমাদের এই নাম ঠিকানা বাপের নাম কুইয়ার নাম জায়গার আমার দরকার নেই, তুমি শুধু নামটা লিখবা ইংলিশে আর আইডি নম্বরটা লিখবা, নাম লিখে সামনে লিখে দিবা 19 22 এত, আর কিছু আমার দরকার নেই, ওই পরীক্ষা এই সেই অনেকে লেখো, এগুলি লিখে কাগজ বড় করার দরকার, চেষ্টা করবা একটা পেজের মধ্যে ছোট ছোট করে লিখতে পারবে। আমি তো এটা মোবাইলেই দেখি, অসুবিধা কি, এটা তোমার প্রিন্ট আউট বের করি না, মোবাইলে আমি দেখি ঠিক আছে কিনা, ঠিক থাকলে নাম্বার পাবা, ঠিক না থাকলে নাম্বার পাবা। তাহলে সময় মনে হয় শেষ, আমি একটু শেষ করি। তাহলে তোমাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি ক্লাসে অংশগ্রহণ করার জন্য, কিন্তু দুঃখের বিষয় আজকে কিন্তু স্টুডেন্ট সংখ্যা খুব কম, সব মিলে কয়জন আছে, 7 জন না 8 জন এই। তাহলে পরে আবার দেখা হবে, সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, সেই প্রত্যাশা রেখে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।